ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আমরা আজকের এই ভিডিওতে প্রাইমারি টেট, সেটা ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গের প্রাইমারি টেটকে লক্ষ্য করে গুরুত্বপূর্ণ বেশ কিছু প্রশ্ন আমরা আলোচনা করব। সিডিপি থেকে 15টা কোশ্চেন থাকবে এবং প্রত্যেকটা প্রশ্নের সাথে আমরা চেষ্টা করব যে সমস্ত অপশানগুলো রয়েছে, আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে সমস্ত অপশানগুলো রয়েছে, তাদের অপশানগুলো কী করে আমরা তৈরি হয়েছে এবং তাদের পেছনে যে কী ব্যাকগ্রাউন্ড রয়েছে সে কারণগুলোকেও কিন্তু আমরা বিশ্লেষণ করব। কাজে চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। তো ঝাড়খণ্ড টেটকে লক্ষ্য করে ঝাড়খণ্ড টেট এবং ডাব্লিউবি পশ্চিমবঙ্গের টেট 2025কে লক্ষ্য করে কিন্তু আমাদের এই প্রশ্নগুলো তৈরি করা হয়েছে, ঠিক আছে? তো আমরা দেখে নেব প্রথম প্রশ্ন, দেখে নেব কোশ্চেনগুলো মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে? সাবস্ক্রাইব করা যদি আপনাদের প্রয়োজন বোধ মনে হয় তাহলে করতে পারেন। কোশ্চেন নাম্বার 1, নিচের কোনটি ভুলে যাওয়ার কারণ নয়? ভুলে যাওয়ার কারণ, ভুলে যাওয়া বলতে এখানে বলা হয়েছে বিস্মৃতির কথা, ঠিক আছে? এটা মাথায় রাখতে হবে, বিস্মৃতির কারণ নয়। বিস্মৃতির কারণ নয় কোনটা? অপশানগুলো দেখব আমরা। একজন ব্যক্তির মনোভাবের পরিবর্তন, পরে শেখার কারণে হস্তক্ষেপ, সময়ের ব্যবধান বা অতিবাহিত হওয়া, চাপা স্মৃতি বা অভিজ্ঞতা। অনেক সময় চলে গেলে আমাদের বিস্মৃতি ঘটে, এটা একটা কারণ। চাপা স্মৃতি থাকলে বিস্মৃতি ঘটে। শেখা যদি পরের হস্তক্ষেপটা থাকে সেটাও হয়ে থাকে। তো অপশান এ মোস্ট ইম্পর্টেন্ট, অর্থাৎ এখানে ব্যক্তির মনোভাবের পরিবর্তন। ব্যক্তির যদি কোনো বিষয়ে মনোভাবের পরিবর্তন হয় তাহলে কিন্তু আমাদের বিস্মৃতি ঘটে। ভুলে যাওয়া দীর্ঘমেয়াদী মেমোরি স্টোরেজ থেকে তথ্য পুনরুদ্ধার করতে ব্যর্থতা। ভুলে যাওয়া মানে হচ্ছে কোনো একটা স্মৃতি আমরা মনে রেখেছিলাম, সেটা হয়তো মনে করতে পারছি না, সেটাই হচ্ছে মনে করতে না পারা যে ব্যর্থতা, সেটাই হচ্ছে আমাদের বিস্মৃতি বা ভুলে যাওয়া। কখনো কখনো আমরা যা মনে করি তা প্রকৃত অর্থে ভুলে যাওয়া যায় না, কারণ এটি কখনোই এনকোড করা হয়, প্রথম স্থানে সংরক্ষণ করা হয়নি। ভুলে যাওয়ার বেশ কিছু কারণ রয়েছে, ভুলে যাওয়ার বেশ কিছু কারণ রয়েছে, অর্থাৎ বিস্মৃতির কারণ রয়েছে। মনোযোগের অভাব প্রথমত, দ্বিতীয়ত হস্তক্ষেপ, সময়ের ব্যবধান বা অতিবাহিত হওয়া। তো মনোযোগের হস্তক্ষেপ, কিছু তথ্য সেন্সরি রেজিস্টার থেকে স্বল্প মেয়াদী মেমোরিতে পৌঁছায় না, বা অপর্যাপ্ত এনকোডিং এবং রিহার্সেলের কারণে তথ্যগুলো স্বল্প মেয়াদী থেকে দীর্ঘমেয়াদী মেমোরিতে স্থানান্তরিত নাও হতে পারে। কোনো তথ্য আমাদের স্বল্পস্থায়ী মেমোরি থেকে যদি দীর্ঘস্থায়ী মেমোরিতে স্থানান্তরিত না হতে পারে তাহলে কিন্তু আমাদের বিস্মৃতি ঘটে। 2 রয়েছে হস্তক্ষেপ, কোনো জিনিস শেখা আগে যা শেখা হয়েছে তা স্মৃতিতে হস্তক্ষেপ করে এবং পূর্বে শেখা পরে শেখা জিনিসগুলো স্মৃতিতে হস্তক্ষেপ করে। যদি সময়ের ব্যবধান অতিরিক্ত হয়ে যায়, সময়ের সাথে সাথে আমাদের দীর্ঘমেয়াদী স্মৃতিতেও সংরক্ষিত তথ্য হারিয়ে যায় বা বিবর্ণ হয়ে যায়। মানে কোনো বিষয় যদি আমরা কালচার না করি তবে কিন্তু আমরা অনেক বিষয় ভুলে যাই। তো সময় অতিবাহিত হওয়াটা হচ্ছে একটা বিস্মৃতির অন্যতম কারণ। অবদমিত স্মৃতি বা ইচ্ছা, বেশ কিছু আমাদের ইচ্ছা অবয়ব থাকে যেগুলোকে আমরা কমিয়ে দিই, অবদমন করি, ঘটিয়ে থাকি, সেই ক্ষেত্রেও কিন্তু আমরা ভুলে যাই। একজন ব্যক্তির মনোভাবের পরিবর্তন ব্যক্তিত্বকে প্রভাবিত করে এবং স্মৃতিশক্তিকে কিন্তু প্রভাবিত করে না। মনোভাবের যে পরিবর্তন ব্যক্তিত্বকে প্রভাবিত করে, স্মৃতিশক্তিকে প্রভাবিত করে না। তাই মনোভাবের পরিবর্তন ভুলে যাওয়ার কিন্তু কারণ নয়, ঠিক আছে? মনোযোগ কারণ নয় হচ্ছে মনোভাবের পরিবর্তনটা। নেক্সট, শিশুকেন্দ্রিক শিক্ষার জনক কাকে বলা হয়? শিশুকেন্দ্রিক শিক্ষার জনক বলা হয় রুশোকে। আমরা জানি শিশুকেন্দ্রিক শিক্ষার জনক হচ্ছে রুশো। কিন্ডারগার্টেন বা কেজি স্কুল প্রতিষ্ঠার বা কিন্ডারগার্টেনের প্রবক্তাকে, এটা আপনারা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এই অপশানগুলোর মধ্যে উত্তর রয়েছে, সেটা লিখে জানাবেন। এখানে বেশ কিছু বিষয় আমরা উল্লেখ করে রেখেছি। একটি শিশু কেন্দ্রিক পাঠক্রম শিশুদের ব্যক্তি হিসেবে বিবেচনা করে যা প্রাপ্তবয়স্কদের থেকে আলাদাভাবে শেখে। শিশুকেন্দ্রিক শিক্ষার জনক জিন রুশোকে শৈশব শিক্ষার জনক বা শিশুকেন্দ্রিক শিক্ষার জনক বলা হয়। রুশোর শিক্ষাতত্ত্ব একটি সুবিন্যস্ত, মুক্ত চিন্তাকারী শিশু তৈরির জন্য অভিব্যক্তির তাৎপর্য তুলে ধরেছেন রুশোর এই তত্ত্বটি। এই তত্ত্বের উদ্দেশ্য কী ছিল? শিশুকেন্দ্রিক শিক্ষার মূল উদ্দেশ্য ছিল শিশুকে স্থায়ী অভিজ্ঞতার মাধ্যমে শিখতে সক্ষম করা। শিশুকে স্থায়ী অভিজ্ঞতার মাধ্যমে শিখতে সক্ষম করে তোলাটাই শিশুকেন্দ্রিক শিক্ষার মূল লক্ষ্য। বি, শিশুর প্রয়োজন মেটানোর জন্য কোর্স বা বিষয়গুলো অভিজ্ঞতা ভিত্তিক হতে হবে।
অর্থাৎ এখানে থেকে যেটা আমরা বুঝতে পারলাম সেটা হচ্ছে শিশুকেন্দ্রিক শিক্ষা জনক হচ্ছে রুশো। নেক্সট কোশ্চেন রয়েছে আমরা দেখব, আচ্ছা আরও কিছু পয়েন্ট রয়েছে। শিশু সমগ্র শিক্ষা প্রক্রিয়ার কেন্দ্রবিন্দু। অবশ্যই আমরা যদি একটা শিক্ষা প্রক্রিয়া চালাই তার সেন্টারে থাকবে হচ্ছে আমাদের শিশু এবং তার শিক্ষা ব্যবস্থাটা। সুতরাং রুশো শিশুকেন্দ্রিক শিক্ষা জনক হিসেবেই পরিচিত। ধারণা গঠন নির্ভর করে শেখার উপর, স্থানান্তরের উপর, দৃষ্টিশক্তির উপর, কল্পনার উপর। ধারণা গঠন নির্ভর করে শেখার উপরে। কোনো একটা বিষয় সম্পর্কে আমরা কতটা শিখতে পেরেছি, কতটা শিখছি, যতটা আমরা বেশি শিখতে পারবো সেই বিষয়টা সম্পর্কে, তবে তার বিষয়ে আমাদের ধারণাটা তৈরি হবে। উদাহরণস্বরূপ যদি আমরা বলি, কোথাও আমরা যদি একটা, ধরা যাক আমরা প্রথমে বললাম বাচ্চাদেরকে শেখানোর স্বার্থে যে এইরকম একটা ছবি দেখালাম, দিয়ে বললাম এইটা একটা বাহু, এইটা একটা বাহু, এইটা একটা বাহু, অর্থাৎ তিনটে বাহু মিলিত হয়েছে। এই ধরনের চিত্রকে বলা হয় ত্রিভুজ। ওদেরকে যদি এইভাবে প্রতিটা বিষয় বোঝানো হয় তবে কিন্তু তাদের মধ্যে ত্রিভুজ, চতুর্ভুজ, বৃত্ত ইত্যাদি বিষয় তাদের মধ্যে কিন্তু ধারণা গঠন হবে আস্তে আস্তে। শিক্ষার্থীদের ব্যর্থতার কারণ কোনটা? মুখস্থ শক্তির অভাব, আত্মীকরণের জন্য চেষ্টা না করা, ঘন ঘন পরীক্ষার অনুপস্থিতি, শিক্ষক অনুসরণ না করা। সঠিক উত্তর অপশান বি, অর্থাৎ আত্মীকরণের জন্য চেষ্টা না করা। এটা শিক্ষার্থীদের ব্যর্থতার অন্যতম একটি কারণ। নেক্সট কোশ্চেন আমরা দেখব, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো এখানে রয়েছে, আপনাদের জন্য রাখা হয়েছে। শ্রেণীকক্ষে শৃঙ্খলা বজায় রাখার জন্য একজন শিক্ষকের জন্য সর্বোত্তম উপায় কী? শ্রেণীকক্ষে হয়তো খুব একটা হইচই হচ্ছে, সেই শ্রেণীকক্ষটাকে আপনাকে সুস্থ রাখতে হবে, অর্থাৎ শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হবে। তার জন্য আপনাকে কী করতে হবে? গ্রুপ টাস্ক বরাদ্দ করতে হবে, শৃঙ্খলার প্রয়োজনীয়তা সম্পর্কে বলতে হবে, প্রধান শিক্ষকের কাছে অভিযোগ জানাতে হবে, কখনোই নয়। কঠোর শাস্তির বিধান করতে হবে, না এটাও নয়। সঠিক উত্তর অপশান বি, অর্থাৎ শৃঙ্খলার প্রয়োজনীয়তা সম্পর্কে বক্তৃতা দিতে হবে। তাদেরকে বোঝাতে হবে যে শৃঙ্খলা জিনিসটাকে, চুপচাপ থাকার মানেটাকে, সমস্ত কিছু বোঝালে তারা যদি বুঝতে পারে তাহলে অবশ্যই তারা শৃঙ্খলা বজায় রাখতে পারবে। 6, একজন ছাত্রকে বারবার অন্য সহপাঠী দ্বারা উত্ত্যক্ত করলে আপনি কি করবেন? মানে একজন সহপাঠী আর একজন সহপাঠীকে বারবার ডিস্টার্ব করছে, একজন সহপাঠী আর একজন সহপাঠী বারবার ডিস্টার্ব হচ্ছে, তাহলে আপনি কি করবেন? সহপাঠীর শাস্তির ব্যবস্থা করবেন, কখনোই নয়। আলাদাভাবে বসার ব্যবস্থা, না, তাদের মধ্যে হীনমন্যতা দেখা যাবে। অভিভাবককে ডাকবেন, না, তাও না। প্রথমে আমাদেরকে করতে হবে সহপাঠীদের কাউন্সিলিং করতে হবে, সেই সহপাঠীকে দেখতে হবে ভালোভাবে, ঠিক আছে? আমার প্রয়োজনে দুজনকে, একেও দেখতে হবে ওকেও দেখতে হবে, তারপরে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। নেক্সট কোশ্চেন রয়েছে আমাদের, দেখে নেব আমরা কোশ্চেন নম্বর 7। শেখার ক্ষেত্রে ল অফ রেডিনেসের সাথে মিলে যায়। ল অফ রেডিনেসের সাথে মিলে প্রেরণার ধারণাটি, অর্থাৎ প্রেরণার ধারণাটা আমাদের বা মোটিভেশান, এই কনসেপ্টটা আমাদের ল অফ রেডিনেসের সাথে মিলে যায়। কোশ্চেন নাম্বার 8, চমস্কির মতে ভাষা অর্জনের একটি সহজাত ক্ষমতা আমাদের অন্য মানব জৈবিক উত্তরাধিকারের ফলে যাকে বলা হয় সেটাকে কী বলা হবে? মানে আমাদের একটা ভাষা সহজাত যে ক্ষমতা রয়েছে ভাষা দখলের, মাতৃভাষা দখলের, সেটা আমরা বলতে পারি। তারা একটা যন্ত্র হিসেবে তিনি উল্লেখ করেছে সেটাকে, সেই যন্ত্রটাকে বলা হয় ভাষা অধিগ্রহণ ডিভাইস বা LAD, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস। কোশ্চেন নাম্বার 9, লেভ ভাইগটসকি সামাজিক গঠনবাদী তত্ত্ব অনুসারে নিচের কোন পদ্ধতি শিক্ষার্থীদের মূল্যায়নের জন্য উপযুক্ত? মানসম্মত, তথ্যভিত্তিক প্রত্যাহার প্রশ্ন, উদ্দেশ্যমূলক বহু পছন্দের ধরনের প্রশ্ন এবং সহযোগিতামূলক প্রকল্প। যেটা আমাদের দরকার লিভ ভাইগটসকি মতে সামাজিক গঠনবাদী তত্ত্ব অনুযায়ী শিক্ষার্থীদের মূল্যায়নের জন্য সহযোগিতামূলক পরিকল্পনা বা সহযোগিতামূলক প্রকল্প হচ্ছে আমাদের দরকার, ঠিক আছে? অর্থাৎ অপশান ডি হচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন রয়েছে, আমরা দেখব। নেক্সট কোশ্চেন 10, এর মধ্যে কোনটা ট্রায়ার্কিক তত্ত্বে ব্যবহারিক বুদ্ধিমত্তা বোঝায় না? আচ্ছা, ট্রায়ার্কিক তত্ত্বটা আমরা একবার দেখে নিই ছোটো করে, তারপর কোশ্চেনটা ফিরছি। বুদ্ধিমত্তা ট্রায়ার্কিক তত্ত্ব অনুসারে কি বলা হচ্ছে? বুদ্ধিমত্তার 3টি ভিন্ন রূপ আছে, একটি বিশ্লেষণাত্মক রূপ, স্বতন্ত্র রূপ এবং ব্যবহারিক রূপ। বুদ্ধিমত্তার 3টে রূপ আছে,
বিশ্লেষণাত্মক স্বতন্ত্র ব্যবহারিক। এটি বিখ্যাত মনোবিজ্ঞানী রবার্ট জে স্টার্নবার্গ দ্বারা তৈরি করা হয়েছিল, যার কাজ প্রায়শই মানুষের বুদ্ধি এবং সৃজনশীলতা পরীক্ষা করে। মূল বিষয় হিসেবে যদি বলি, ব্যবহারিক বুদ্ধিমত্তা কী? এটি এটি স্মার্টনেস এবং সাধারণ জ্ঞান। এটা রাস্তাটা হবে না, এটি স্মার্টনেস এবং সাধারণ জ্ঞান। এটি পরিবেশ নির্বাচন করার এবং পরিবেশকে আকার দেওয়ার এবং দৈনন্দিন জীবনের প্রেক্ষাপটের সাথে খাপ খাইয়ে নেওয়ার ক্ষমতা। এটি প্রাসঙ্গিক বুদ্ধিমত্তা হিসেবে পরিচিত। ঠিক আছে, তাহলে এই হচ্ছে ট্রায়ার্কি তত্ত্বের মূল বক্তব্য। এবার এখানে আমরা কোশ্চেনটা দেখি, এর মধ্যে কোনটা ট্রায়ার্কি তত্ত্বে ব্যবহারিক বুদ্ধিমত্তা বোঝায় না? পরিবেশকে পুনর্নির্মাণ করা, এটা আগে দেখলাম। এমন একটি পরিবেশ বেছে নিন যেখানে আপনি সফল হতে পারেন, এটাও হতে পারে, এটাও নয়। পরিবেশের সাথে খাপ খাইয়ে না, এটাও নয়। ঠিক আছে, তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে অপশান বি, ব্যবহারিকভাবে শুধুমাত্র নিজের সম্পর্কে চিন্তা করা। ব্যবহারিকভাবে শুধুমাত্র নিজের সম্পর্কে চিনতে পারাটা, এটা কিন্তু ট্রায়ার্কি তত্ত্বের বুদ্ধিমত্তাকে বোঝায় না। ঠিক আছে, বাকিগুলো পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নেওয়া, তারপরে এমন একটা পরিবেশ বেছে নিন যেখানে আপনি সফল হতে পারেন, এগুলো কিন্তু সঠিক। নেক্সট কোশ্চেন আমরা দেখব, উন্নয়নের সেফালোকডাল নীতি ব্যাখ্যা করে কিভাবে উন্নয়ন এগিয়ে যায়। সেফালোকডাল নীতি অনুসারে কি করে উন্নয়নটা এগিয়ে যায়, আমরা এর তত্ত্বটা আগে দেখে নেব একটু। সেফালোকডাল নীতি অনুসারে কি বলেছে প্রশ্ন, এটি বলে যে বুদ্ধি ও বিকাশ একটি প্যাটার্ন অনুসরণ করে যা মাথা দিয়ে শুরু হয়। এই যে বৃদ্ধি, যেটি বিকাশ একটি প্যাটার্ন অনুসরণ করে, এটা একই প্যাটার্নে চলবে, যেটা মাথা দিয়ে শুরু হয়। ঠিক আছে, যেটা মাথা থেকে শুরু হয় এবং তারপর শরীরের বাকি অংশ মাথা থেকে পায়ে, অর্থাৎ এখান থেকে শুরু হলে এখানে যে পা থাকে, তো সেই এখান থেকে শুরু হয়ে এই পর্যন্ত, অর্থাৎ মাথা থেকে পায়ের দিকে চলে। মাথার ক্ষেত্রটি প্রাথমিকভাবে বৃদ্ধি পেতে শুরু করে এবং তারপরে অন্যান্য অঙ্গগুলির অনুসরণ হয়। শিশুটি প্রথমে বাহু ও পায়ে যাওয়ার আগে মাথায় নিয়ন্ত্রণ অর্জন করে। আমরা যা কিছু নিয়ন্ত্রণ করি তার নিয়ন্ত্রণ ক্ষমতাটা আমাদের আগে মাথা অর্জন করে নিয়েছে। জীবনের প্রথম 2 মাসে মাথা মুখে নাড়াচাড়ার নিয়ন্ত্রণ গড়ে ওঠে। একটা শিশু প্রথমে জন্ম নিলে প্রথম 2 মাসে তার মাথা ও মুখের যে নাড়াচাড়া, সেই নিয়ন্ত্রণটা উঠে আসে। তারা পরবর্তী কয়েক মাস ধরে তাদের বাহু ব্যবহার করে নিজেদের উপর তুলতে সক্ষম হয়েছিল। তাদের পায়ের আঙুলের উপর নিয়ন্ত্রণ পাওয়ার পর তারা হামাগুড়ি দিতে, হাঁটতে, লাফে উঠতে, আরোহণ করতে সক্ষম হয়েছিল। সুতরাং বিকাশের সেফালোকডাল নীতি ব্যাখ্যা করে যে কীভাবে উন্নয়ন মাথা থেকে পায়ের দিকে এগিয়ে যায়। ঠিক আছে, তো বিকাশ মাথা থেকে পায়ের দিকে কীভাবে এগিয়ে যায় সেটাই কিন্তু এই তত্ত্বটা ব্যাখ্যা করে থাকে। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন আমরা দেখব। এখানে কিছু প্রশ্নবলী দেওয়া রয়েছে, প্রশ্নবলীর সাপেক্ষে উত্তর দেওয়া রয়েছে। ঠিক আছে, তো এখানে আমরা আগে দেখি প্রশ্ন জিনিসটা কী জিনিস। প্রশ্নাবলী হলো এমন একটি লিখিত বা মুদ্রিত ফর্ম যা কিছু বিষয় বা বিষয় তথ্য সংগ্রহের জন্য ব্যবহৃত হয়, যা এক বা একাধিক ব্যক্তির কাছে জমা দিতে হবে এমন প্রশ্নের একটি সেট নিয়ে গঠিত। মানে প্রশ্নগুলো বিশেষ কিছু সেট নিয়ে গঠিত হয়। একটি প্রশ্নাবলী হলো একটি ফর্ম ব্যবহার করে প্রশ্নের উত্তর সুরক্ষিত করার জন্য একটি ডিভাইস, যা উত্তরদাতা নিজেই পূরণ করেন। এই বিভিন্ন পরীক্ষাগুলির মধ্যে একটি ইন্টারনেটিভ স্টাইল পদ্ধতি এবং লিখিত বা কথ্য প্রশ্ন অন্তর্ভুক্ত থাকে। প্রশ্নাবলী অনলাইন, ফোনে, কাগজে ব্যক্তিগতভাবে বিতরণ করা যেতে পারে। প্রশ্নাবলী গুণগত ও পরিমাণগত হতে পারে। সর্বদা উপস্থিত একজন গবেষকের সাথে বিতরণ করা প্রয়োজন হয় না। একজন যে ব্যক্তি গবেষণা করেছেন তিনি একমাত্র কোশ্চেন বিলি করবেন তেমনটা নয়, যে সে কিন্তু কোশ্চেন বিলি করতে পারে। এখানে প্রশ্ন হচ্ছে যে প্রশ্নাবলী বলতে বোঝায় একটি ফর্ম ব্যবহার করে প্রশ্নের উত্তর সুরক্ষিত করার জন্য একটি ডিভাইস, যা উত্তরদাতা নিজেই পূরণ করে। একদম পারফেক্ট আছে এটা। তো আমাদের আর বেশ কিছু প্রশ্ন আছে। সুতরাং একটি প্রশ্নাবলী একটি ফর্ম ব্যবহার করে প্রশ্নের উত্তর সুরক্ষিত করার জন্য একটি ডিভাইসকে বোঝায়, যা উত্তরদাতা নিজেই পূরণ করে থাকে। কোশ্চেন নাম্বার 13, একটি পরীক্ষায় একই ধারণার উপর পর্যাপ্ত সংখ্যক প্রশ্ন সেট করা হয়। পরীক্ষাটি কেমন ধরনের পরীক্ষা? ঠিক আছে, সঠিক উত্তর হবে অর্জনের ধরন। ঠিক আছে, বিনের মতে কি বলছে, 1953 সালে বিন বলছে একটি পরীক্ষা হলো পরিমাণগতভাবে পরিমাপ করার জন্য বা কিছু মানসিক প্রক্রিয়া বৈশিষ্ট্যগুলি গুণগত
মূল্যায়ন করার জন্য পরিকল্পিত উদ্দীপকের একটি সংগঠিত উত্তরাধিকার। কৃতিত্ব পরীক্ষা সৃজনশীলতা শ্রেণীকক্ষে ব্যবহৃত হয় প্রধানত স্কুলে। শিক্ষার্থীদের শেখা জ্ঞান ও দক্ষতা পরিমাপ করতে বা একটি নির্দিষ্ট সময়ের মধ্যে তারা যে শিক্ষাগত অগ্রগতি করছে তা নির্ধারণ করতে এটি ব্যবহৃত হয়। এটি শিক্ষার্থীদের অর্জিত জ্ঞান বা নির্দিষ্ট দক্ষতা তাদের দক্ষতা পরিমাপ করার জন্য ডিজাইন করা হয়েছে। কৃতিত্ব পরীক্ষার প্রশ্নগুলো একজন ব্যক্তির সাফল্যের স্তর গণনা করতে এবং তাদের বিকাশের পরিমাপ করার জন্য এগুলো তৈরি হয়ে থাকে। সুতরাং আমরা যদি দেখি এখানে একটি পরীক্ষায় একই ধারণার উপর পর্যাপ্ত সংখ্যক প্রশ্ন সেট করা হয়। এই পরীক্ষাগুলি প্রতিটি ছাত্রের প্রতিটি স্তরের জন্য সামঞ্জস্য করা উচিত। সুতরাং একটি পরীক্ষায় একই ধারণার উপর পর্যাপ্ত সংখ্যক প্রশ্ন সেট করা হয়েছে। পরীক্ষাটি একটি অর্জন পরীক্ষা বা অর্জন ধরনের পরীক্ষা। কোশ্চেন হচ্ছে 14 4টি MCQ, যেখানে 1, 2, 3 এবং 4 এই 4টে সেট দেওয়া রয়েছে। তার মধ্যে 1-এর উত্তরটা দিয়েছে 5%, 2-এর উত্তরটা দিয়েছে 20%, 3-এর উত্তরটা 50% মানুষ এবং এটা দিয়েছে 85%। প্রশ্ন হলো এই যে মাল্টিপল চয়েস প্রশ্নগুলো দেওয়া রয়েছে, কোন প্রশ্নটা শিক্ষার্থীরা সঠিকভাবে উত্তর দিয়েছে, অন্যান্য জিনিস একই থাকে, এই প্রশ্নগুলির মধ্যে সেরা প্রশ্ন কোনটা? যেটা মানুষ বেশি উত্তর দিয়েছে, অর্থাৎ কোশ্চেন নাম্বার 4, কারণ এখানে 85% মানুষ তাদের অভিজ্ঞতার সাথে সঠিকভাবে উত্তরটা দিয়েছে। একটি মাল্টিপল চয়েস প্রশ্ন 3টি অংশ নিয়ে গঠিত। একটি স্টেম যা প্রশ্ন বা সমস্যা চিহ্নিত করে, বিকল্প বা সম্ভাব্য উত্তরগুলো একটি সেট মানে অপশান, যাতে একটি কী থাকে যা প্রশ্নের সর্বোত্তম উত্তর, এবং বেশ কিছু বিভ্রান্তিকর যা যুক্তিযুক্ত কিন্তু প্রশ্নের ভুল উত্তর। এখানে যে যদি আমরা একটা নর্মাল কোশ্চেন দেখি, যত কোশ্চেন রয়েছে কথা বলছে 15 নম্বর কোশ্চেনটা আমরা বলছি। তো এই কোশ্চেনে 4টে অপশান রয়েছে, তার মধ্যে একটা অপশান তো ভুল রয়েছে এবং একটা অপশান উত্তর ঠিক রয়েছে, বাকি সব ভুল রয়েছে। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে যে অপশানটা সবচাইতে বেটার সেটা উত্তর নেব, বাকিগুলো ভুল কিন্তু সেগুলো যুক্তিযুক্ত, এটা বোঝানো হয়েছে। ঠিক আছে, এখানে আরও বিষয় উল্লেখ করা হয়েছে। প্রদত্ত বিবৃতিতে প্রশ্ন 4 সেরা প্রশ্ন, কারণ 85% শিক্ষার্থী সমস্যাটা সমাধান করতে সক্ষম। এতে শিক্ষার্থীদের বোঝা যায়। যদি 85% শিক্ষার্থী সমস্যাটি সমাধান করতে সক্ষম হয়, যার অর্থ তাদের ধারণা পরিষ্কার হয়েছে, শিক্ষার্থীরা সহজেই ধারণাগুলো ব্যবহার করতে সক্ষম হয়েছে। অতএব বিকল্প ডি সঠিক, কারণ প্রশ্ন 4 সেরা প্রশ্ন। কোশ্চেন নাম্বার 15, এটা থিওরিটা আমি বলে দিচ্ছি, এটা উত্তরটা আপনারা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। ঠিক আছে, কোশ্চেনটা বলেছে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের অন্তর্ভুক্ত করা হয়, অক্ষমতাহীন শিশুদের জন্য ক্ষতিকর, স্কুলের ওপর বোঝা বাড়বে, মনোভাব বিষয়বস্তু শিক্ষাদানের পদ্ধতির পরিবর্তনের প্রয়োজন হবে, একটি অবাস্তব লক্ষ্য। একই শ্রেণীকক্ষে একই বিদ্যালয়ের সমস্ত শিশু যা অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বলতে বোঝানো হয়েছে। ঠিক আছে, তো এখানে যে উত্তরটা সঠিক হবে সেটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আর আপনাদের যদি মনে হয় যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবো, তাহলে করে রাখতে পারেন। আবার নতুন ভিডিও প্রতিদিন আপলোড করে থাকবো। তো ভিডিওটা আমরা এখানে শেষ করছি। শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে থ্যাংক ইউ সো মাচ।